আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব। নতুন করে শেষ সময়ে এসে আরেকটি জরিপ পাওয়া গেছে। বলা যায় এই জরিপে বিএনপি এবং জামাত প্রায় সমানই সমান। 12 তারিখে আসলে কি ঘটতে যাচ্ছে? বড় কোনো অঘটন? অর্থাৎ বাংলাদেশ কি পাকিস্তানকে হারাচ্ছে, না বাংলাদেশ ভারতকে হারাচ্ছে ক্রিকেট ম্যাচে? বাংলাদেশের কিন্তু অভিজ্ঞতা আছে ভারত এবং পাকিস্তানকে হারাবার। অস্ট্রেলিয়াকেও হারিয়েছে, ইংল্যান্ডকেও হারিয়েছে। তার মানে ছোটকে ছোট করে দেখতে হয় না, ম্যাচ খেলতে হয় ঠিকঠাক মতো। কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেব আজকের লাইভ সেশনে। শুনতে এবং দেখতে পেলে আমাকে একটু কমেন্ট করে জানাবেন। দর্শক, ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ ল তারা একটি জরিপ প্রকাশ করেছে ঢাকার একটি রেস্টুরেন্টে বসে। ঢাকার বিজ্ঞজনরা সেখানে গালে হাত দিয়ে বসেছিল। সেই প্রতিষ্ঠানটি যে জরিপ প্রকাশ করেছে সেখানে বলা হচ্ছে বিএনপি 41.1% ভোট পাচ্ছে এই নির্বাচনে। 41.1। আর তার প্রতিদ্বন্দ্বী হিসেবে আসছে সামনে জামাত ইসলাম। তারা পাচ্ছে 39.9। মাত্র 0.2 পার্থক্য এই দুটো দলের মধ্যে। এই পার্থক্য কোনো পার্থক্য হিসেবে রাজনীতিতে হিসেব করা হয় না। কি বুঝলেন? অর্থাৎ 41.1 জামাত ইসলাম, বিএনপি, আর জামাত 39.9। এখন এই হিসেবে আমরা এটুকু বলতে পারি যে বিএনপি আর জামাত হাড্ডাহাড্ডির লড়াইয়ের মুখোমুখি রয়েছে। এখন কি বলবেন? ইনকিলাব মানে একটা পত্রিকা আছে, আমি জানি না আপনারা নাম জানেন কিনা, 10-5টা বিক্রি হয় কিনা জানি না, তবে মাদ্রাসার হুজুরদের বাধ্যতামূলক দেয়া হয় ইনকিলাব নামে একটা পত্রিকা। তো এই পত্রিকাটি এবং আরো বেশ কিছু সংস্থা যে জরিপ করেছে, কেউ 250টি, কেউ 228টি, কি বলে 80টি, কেউ 88টি পর্যন্ত বিএনপিকে আসন দিয়ে দিয়েছে। বাংলাদেশের এমন একটি অবস্থা, যে অবস্থায় আমরা বলতে পারি প্রতিটি অর্গান, প্রতিটি প্রতিষ্ঠান এক প্রকার দলবাজ হয়ে গেছে। এই জরিপগুলো যারা করে খোঁজ নিয়ে দেখবেন যে কেউ হয়তো ফিল্ডেই যায় নাই, একটা জরিপ প্রকাশ করেছে আর যে দলকে জিতিয়েছে সেখান থেকে একটা মোটা অঙ্কের হাদিয়া নিয়েছে। নিরপেক্ষভাবে আমরা আমেরিকাতে, ইংল্যান্ডে বা ইউরোপ আমেরিকার বা উন্নত দেশগুলোতে যে জরিপগুলো দেখি, সেই জরিপে আমরা দেখি অধিকাংশ ক্ষেত্রেই ফলাফলটা সেরকমই হয়। বাংলাদেশের ক্ষেত্রে সেটা খুব কম হয়। যখন ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ ল এই জরিপটি প্রকাশ করে, প্রত্যেকের চোখ বড় বড় হয়ে যায়। তাহলে প্রশ্ন উঠতে পারে যে বিএনপির সমানে সমান জামাত হলো কি করে? একটা প্রশ্ন আসে সবার মনের মধ্যে। এই কথাগুলো বারবার বলতে ভালো লাগে না। বিএনপি তার জনপ্রিয়তার ভাটা ফেলেছে বা ভাটা পড়েছে 5 তারিখে হাসিনা চলে যাবার পর তার দলীয় নেতা কর্মীদের, কি বলবো, অপরাজনীতির জন্য। হাসিনাকে আমরা ফ্যাসিস্ট স্বৈরাচার বলেছিলাম, কারণ দেশটার মধ্যে একটা অপরাজনীতি করেছে। অপরাজনীতি শব্দটা বলবো না, মানুষের নাভিশ্বাস তুলে দিয়েছিল। একদিকে দুর্নীতি, জিনিসপত্রের দাম, তারপর প্রশাসনিকভাবে পুলিশ দিয়ে, র্যাব দিয়ে মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করা, নানান রকম অপকর্ম হাসিনা করেছিল। ঠিক হাসিনা চলে যাওয়ার পর মানুষ মনে করেছিল একটা শান্তির সুবাতাস বইবে, কিন্তু সেই শান্তির সুবাতাসটা নষ্ট হয়েছিল কারো কারো জন্য। আর সেই কারো কারো ব্যক্তিগুলি পড়ে গেছে অধিকাংশ বিএনপির। এই বিএনপিকে দোষ দিলে অনেকে মনে করেন যে বিএনপিকে দোষ দিচ্ছি না, তারেক রহমানকে দিচ্ছি না, বেগম জিয়াকে দিচ্ছি না। এই দলটা অনেক বড়, এই দলটার নেতা কর্মীদের সংখ্যাটা কম নয়, কিন্তু এই নেতা কর্মীরা এমন ভাবে 17 বছরের ক্ষুধা মেটাতে গেছে একসঙ্গে,
যে মানুষ এই দলটা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। বিশ্বাস করেন, জামাত ইসলাম এই সুযোগটি কাজে লাগিয়েছে। জামাত প্রকাশ্যে যে কথাগুলো বলছে, বিএনপি তার বিরুদ্ধে বলতেও পারছে না। ধরুন আমি যদি এখন বলি আপনাদের, ঠিক এই ভাষায় কথাটা বলি, খেয়াল করেন, যে কোনো লুটপাটকারীকে, চাঁদাবাজকে, কোন দখলদারকে ভোট দেবেন না, সঙ্গে সঙ্গে দেখবেন বিএনপি কমেন্ট শুরু করছে আমাকে। কেন? বিএনপি বুঝে নিয়েছে এই কথা তাদেরকে আমি বলছি। আমি কিন্তু কোনো দলের নাম বলছি না। চাঁদাবাজ, লুটপাট, এগুলো সবই তো আওয়ামী লীগ করছে। এগুলো হতে পারে এনসিপির ঘাড়ে যেতে পারে, জামাতের ঘাড়ে যেতে পারে, কিন্তু বিএনপি কমেন্ট করবে কেন? কোনো দলের নাম উল্লেখ না করলেও বিএনপি এই কারণে কমেন্ট করবে, তারা জানে ঠাকুর ঘরে কে রে, আমি কলা খাই না, অর্থাৎ এই কাজটা তারা করেছে। তাই যখনই টেন্ডার বা চাঁদাবাজ, দখলদার, টেম্পু লীগ, এই টেম্পু স্ট্যান্ড এগুলো বলা হয়, তখনই বিএনপি খেপে যায়, কমেন্ট শুরু করে দেয়। হ্যাঁ, তুই তো আমাকে বলছিস, নাম, দলের নাম না লিখলেও তারা খেপে যাবে। আর জামাত ইসলাম এই ইস্যুটাকে জনগণের কাছে খুব সহজ করে প্রকাশ করেছে, কারণ জামাত ইসলাম গত 16-17 মাসে এরকম কোনো কাজ করেনি বা সেরকম কোনো ঘটনার প্রমাণ গণমাধ্যম সহ কারো সামনে হাজির হয়নি। ব্যাস, জামাতের ভোট তরতর করে বেড়েছে, বিএনপির ভোট তরতর করে কমেছে। এক। 2 নম্বরে, বিএনপির মধ্যে অনেক ত্যাগীরা মনোনয়ন পাননি, অনেক ত্যাগীরা পদবি পাননি, অনেক ত্যাগীরা কোণঠাসা হয়ে গেছেন দল থেকে। হঠাৎ করে 5 তারিখের পর হাইব্রিডরা যেমন আওয়ামী লীগকে ঘিরে ফেলেছিল, বিএনপিকে ঘিরে ফেলেছে। তারেক রহমানের ডানে বামে যারা আছেন তারা সবাইকে ত্যাগী, তাদের সবাইকে দলের জন্য ত্যাগ আছে। বহু ত্যাগী লোক আছে যারা 16-17 বছর ত্যাগ করেছেন, তারা তারেক রহমান ধারে কাছে যান নাই, যেতে পারেন নাই, বা তারেক রহমান ডাকেন নাই, দল ডাকেনি, মূল্যায়ন করেনি। এর মধ্যে ঢাকা আবার একজন পছন্দের মানুষ, ইসাক সরকার। এই লোকটা আওয়ামী লীগের পুরো পিরিয়ড জেলেই ছিল, নির্যাতনের পর নির্যাতন, দল তাকে বহিষ্কার করে দিয়েছে। দলের মালিক একজন বহিষ্কার করতেই পারেন, দল তো একটা ব্যবসা বাণিজ্যের প্রতিষ্ঠান হয়ে গেছে, মন চাইলে বহিষ্কার করে দেবেন। কিন্তু এই ইসাক সরকারকে গত 15-16 বছর বহিষ্কার করেনি কেন? কারণ তাকে লাগছে দলের, তার ত্যাগ, তার লড়াই সংগ্রাম দলের প্রয়োজন ছিল। এখন দলের প্রয়োজন নেই, কারণ দল এখন ক্ষমতায় আসবে, যাকে খুশি তাকে এখন দল বহিষ্কার করবে। এটাই হলো বিএনপির ঘরে সবচেয়ে বড় ধাক্কা। আবার যে জায়গাগুলোতে, যে জেলাগুলোতে বিএনপি সর্বাধিক আন্দোলন সংগ্রাম করেছে, যাদের নেতৃত্বে, তাদের অধিকাংশই মনোনয়ন পায়নি। উড়ে এসে জুড়ে বসেছে, অনেকে টাকা দিয়ে বসে গেছে, অনেকে ম্যানেজ করতে পেরেছে, হয়ে গেছে। এই বিষয়গুলো বিএনপির মধ্যে একটা ভয়ঙ্কর ঝড় তুলবে। আজকের লাইভ সেশনে বসে আপনাদের বলছি, যারা নোট করেন পারলে, আমাদের কাছে যে তথ্যগুলো আছে সেই তথ্যের আলোকে বলছি। আমরা সাধারণত আপনাদের যে তথ্যগুলো দিই, আমরা অনেক জায়গায় ঘুরি, অনেক ডিস্ট্রিক্টে ঘুরি, একদম মাঠে প্রান্তে যাই, আমরা অনেক গোয়েন্দা সংস্থার নির্ভেজাল তথ্যগুলো পাই। গোয়েন্দারা কি তথ্য দিল সেটা আমরা নেই না, তাদের সাথে বসে ইন্টারনালি তাদের কাছ থেকে আমরা অনেক তথ্য কালেক্ট করি। তারা আমাদের যেটা মুখে বলে সেটা রিপোর্টে দেন না, রিপোর্ট হয় অনেক হিসেব নিকেশ থাকে সেখানে। সবকিছু মিলে যেটা বোঝা যাচ্ছে, বাংলাদেশে একটা বড় অঘটন ঘটতে যাচ্ছে 12 ফেব্রুয়ারি, অর্থাৎ 13 তারিখ কারো জন্য ঈদ হবে, কারো জন্য কি বলবো শোকের দিন হবে। কমেন্টে বলে দেন আপনারা কাদের জন্য ঈদ আর কাদের জন্য শোক হতে পারে। বাংলাদেশের ইতিহাসে বিএনপি একটি খুব টার্নিং পয়েন্টে আছে। বিএনপি প্রায় 18 বছর ক্ষমতার বাইরে। ইন্টারেস্টিং ব্যাপার হলো যে বিএনপির ক্ষমতায় আসা না আসা দুটো পজিটিভ সাইন আছে আমার কাছে। এক, বিএনপি যদি ক্ষমতায় আসে, জনাব তারেক রহমান জিয়াউর রহমানের মতো দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার একটা সুবর্ণ সুযোগ পাবে। তিনি লন্ডন জীবনে যে স্টাডি করেছেন, রাষ্ট্র নিয়ে তার যে গবেষণা, তার যে চিন্তা, সেই চিন্তাটাকে তিনি প্রধানমন্ত্রী হলে বাংলাদেশের এই 5 বছরে ইমপ্লিমেন্ট করতে পারবেন, বাস্তবায়ন করতে পারবেন। অর্থাৎ আমরা আরেকটি জিয়াউর রহমানের শাসন ব্যবস্থা দেখব তারেক রহমানের হাত ধরে, এটা আমার বিশ্বাস।
দ্বিতীয়ত হলো, যদি বিএনপি ক্ষমতায় না আসে, যদি জামাত ইসলাম ক্ষমতায় চলে আসে, তাহলে বিএনপিকে এই 5 বছর অনেক হিসাব নিকাশ করতে হবে যে তাদের ভুলগুলো কোথায়। খুব মন দিয়ে শুনবেন এই কথাগুলো। এক, শুধু চাঁদাবাজি দখলদারিত্ব নয়, বিএনপি অনুকূলে না প্রতিকূলে হেঁটেছে বেশি। বিএনপির ন্যারেটিভ গুলো জনগণ অ্যাকসেপ্ট করেছে কিনা, বিএনপি যেই থিম নিয়ে, যে চিন্তা নিয়ে এবার রাজনীতি মানে নির্বাচনটা করেছে, বা বিএনপির নেতারা যে বক্তব্য দিয়েছে, বা বিএনপি যেই মেসেজ থ্রো করেছে, বা বিএনপি যে চিন্তাটাকে এখন লালন করছে, জনাব তারেক রহমান যে আইডিওলজি নিয়ে এখন রাজনীতি করছেন, সেই জায়গাটা প্রশ্নের আসবে যে তিনি সঠিক ছিলেন না ব্যাঠিক ছিলেন। অর্থাৎ বিএনপি যদি প্রচুর আসন পেয়ে লাভ মানে বিজয় লাভ করে, ধরে নিতে হবে বিএনপি রাইট ট্র্যাকে আছে। বিএনপি যদি জামাতের কাছে হেরে যায়, ধরে নিতে হবে বিএনপি ভুল ট্র্যাকে আছে। তাহলে কি করতে হবে? তারেক রহমানকে তার চারপাশ থেকে লোকগুলোকে ছাঁটাই করতে হবে, করে তিনি এমন একটা বেল্ট তৈরি করবেন জিয়াউর রহমানের মতো, যাদের দেশ নিয়ে ভাবনা আছে, যারা দল পকেটের জন্য করেন না, দেশকে দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে করেন। এখন তারেক রহমানের যিনি সবচেয়ে কাছে আছেন, দীর্ঘদিন তার কাছে আনুগত্য প্রকাশ করেছেন, তিনি যোগ্য, এটা ভুল। রাষ্ট্র এবং জনগণের জন্য কে যোগ্য, রাষ্ট্র এবং জনগণের জন্য সবচেয়ে পজিটিভ চিন্তা কে করছেন, তিনি হলেন যোগ্য। আমার আনুগত্যের সেটা ভিন্ন জিনিস, রাষ্ট্র এবং জনগণের জন্য কার ভাবনা সবচেয়ে স্পষ্ট সেটা ব্যাপার। ধরো একটা উদাহরণ দেই, এই মুহূর্তে ইলিয়াস হোসেন আর শাহেদ আলমকে আমি দুইটা দাঁড়িয়ে পাল্লার দুটা পাল্লায় নিয়ে আসি। বাংলাদেশের যে কোনো একটি আসনে এই দুজনকে মনোনয়ন দেন, জামাত বিএনপি বাদ দেন, ইলিয়াস এবং শাহেদ আলম, আমি কনফার্ম বলতে পারি যদি 3 লক্ষ ভোট থাকে, 2.5 লক্ষের উপর ভোট ইলিয়াস পাবে, শাহেদ আলম 50 ফুল পাবে না, 30 পাবে, বাকিগুলো ভুলভাল হতে পারে ধরেন। কিন্তু শাহেদ আলমকে বেছে নিয়েছে কে? বিএনপি। ইলিয়াসকে বেছে নেয়নি, কারণ ইলিয়াস স্পষ্ট কথা বলে, সত্যটা বলে, নির্ভেজালটা বলে, দেশের জন্য বলে, জনগণের জন্য বলে। তাই ইলিয়াসকে বেছে নেয়নি, কনক সরোয়ারকে বেছে নেয়নি, পিনাকি ভট্টাচার্যকে বেছে নেয়নি, যারা সত্যটা বলে। বেছে নিল কাকে? বেছে নিল শাহেদ আলমকে বা শাহেদ আলম গ্রুপের মতো লোকদের। অথচ বিগত 15 বছর ইলিয়াসের ত্যাগ অনেক ছিল, শাহেদ আলম ছিল পুরো বিএনপি বিরোধী মনোভাবের, এবং হাসিনার টাকা ডিজিএফআই তার পকেটে দেয় তিনি বিক্রি হয়ে গেছেন, বিএনপির বিরুদ্ধে দাঁড়িয়েছেন, তারেক রহমানের বিরুদ্ধে কুচ্ছা রটিয়েছে, কিন্তু বিএনপি তাকে বেছে নিয়েছে। তো এইরকম লোকদেরকে তারেক রহমান তার আশপাশে প্রচুর স্থান দিয়েছেন। এই লোকগুলো আবার দেখেছি আওয়ামী লীগের যারা প্রচার সেলে কাজ করেছেন, ওবায়দুল কাদেরের প্রচার টিমে যারা কাজ করেছেন, তারা এখন বিএনপির প্রচার টিমে কাজ করে। আমি অনেকে চিনি, নাম বলতে চাই না, যদি নাম জানতে চান নেক্সট কোনো ভিডিওতে বলবো। তারা আওয়ামী লীগের পিরিয়ডে আওয়ামী লীগের প্রচার সেলে কাজ করে অনেক টাকা বানিয়েছে, তারা এখন বিএনপির মিডিয়া সেলে কাজ করছেন, প্রচার সেলে কাজ করছেন। সালাউদ্দিন ভাইয়ের আশেপাশে দেখা যায়, তারেক রহমানের আশেপাশে দেখা যায়, জাইমা রহমানের আশেপাশে দেখা যায়। তাহলে যারা বিগত 15-16 বছর এত লড়াই করেছেন, তারেক রহমান তাদেরকে ভুলে গেলেন কেন? তাদেরকে মনে রাখেননি কেন? সেটারও জবাব হয়তোবা এই নির্বাচনে মিলবে। তো বিষয়টা হলো, রাজনীতির সবচেয়ে স্পষ্ট ধারণা কি, জনগণ কাকে চাইছে, কেন চাইছে, তার যোগ্যতাটা কি, তার ন্যারেটিভটা কি, তার উপরে ডিপেন্ড করে ভোটের রাজনীতির খেলাটা। আশা করি বুঝতে পেরেছেন। আসলে সহজ বাক্যে বলি এবার, ইতিমধ্যে প্রশাসনের মধ্যে একটা অস্থিরতা শুরু হয়ে গেছে। কি ঘটতে পারে? একদল মনে করছে বিএনপি আসবে, একদল মনে করছে জামাত আসবে। এই মনে করা নিয়ে তারা বুঝতেছে না কোন পক্ষে দাঁড়াবে। কিন্তু প্রশাসন যদি কোনো পক্ষে না দাঁড়িয়ে নিরপেক্ষ একটি ইলেকশন করতে পারে, রাষ্ট্রকে কিছু দিতে পারে, অর্থাৎ জনগণ যাকে চাইছে তাকে যদি বিজয়ী করতে পারে, আগামী দিন বাংলাদেশ পরিবর্তন হবে। অনেক জায়গা থেকে খবর আসছে যে যাদের কাছে টাকা বেশি আছে তারা প্রশাসনকে টাকা দিচ্ছে, আর তাদের হয়ে প্রশাসন অনেক জায়গায় অভিযান চালাতে যাচ্ছে রাতের অন্ধকারে। তারা বিভিন্ন প্রার্থীর ঘনিষ্ঠ যারা নেতা কর্মী তাদের বাসায় অভিযান চালাচ্ছে।
অথচ প্রচুর অস্ত্র বিভিন্ন জায়গায় ঢুকছে এমন তথ্য পাওয়া গেছে, সব জায়গায় অভিযান চালাচ্ছে না। অর্থাৎ এই নির্বাচন কেন্দ্র করে প্রতিটি ডিস্ট্রিক্টে যে প্রশাসন আছে, ল অ্যান্ড অর্ডার আছে, যারাই আছে আমাদের নিরাপত্তা বাহিনী, প্রত্যেকের একটা ঈদের সালামির টাইম আসছে। যারা সততার সাথে দায়িত্ব পালন করবেন, তারা দেশকে কিছু দেবেন, সেই অঞ্চলগুলোতে আমরা আশা করছি একটা ফ্রি ফেয়ার ভোট হবে। আর যেখানে রাতের অন্ধকারে কেউ বিক্রি হয়ে যাবে, সেই অঞ্চলে দেখবেন প্রচুর হাঙ্গামা তৈরি হবে। এখন আপনি বুঝবেন কি করে যে কোথায় বিক্রি হয়েছে? আমি আপনাদের সহজ ভাষায় বলে দিই, কোন কোন অঞ্চলের প্রশাসন বিক্রি হয়েছে তার কিছু নমুনা কিরকম হবে। আপনি অভিযোগ দেবেন, প্রশাসন শুনবে না। আপনার চোখের সামনে অনেক অনিয়ম হবে, প্রশাসন দেখবেন না দেখার ভান করে থাকবে এবং উল্টো আপনাকে হয়রানি করবে। তখন বুঝবেন ওই প্রশাসন কোথাও বিক্রি হয়েছে। তাহলে আপনাকে কি করতে হবে? দ্রুত সময়ের মধ্যে সেই প্রশাসনকে সেখান থেকে ডিসপাস করার জন্য আন্দোলন শুরু করতে হবে। আগামীকালকে বা পরশু দিনে 2 দিন হবে বাংলাদেশের সবচেয়ে ক্রুশিয়াল টাইম। কিরকম? আগামীকালকেই বোঝা যাবে প্রশাসন কোন পক্ষে যাচ্ছে। এবং নির্বাচনের দিন একটি কাজ আপনাদের খুব ভালোভাবে করতে হবে, যেটা 1/11 পরবর্তী মইনু করেছিল। সারা দেশে শান্তিপূর্ণ ভোট হয়েছে, কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় এসছে। কারণ এখানে মূল মেকানিজমটা সেনাবাহিনী করেছিল। প্রত্যেকটি কেন্দ্রে দায়িত্ব নেবেন আপনারা। যারা ভোটার, ভোট দিয়ে বাইরে চলে যাবেন না, কেন্দ্র পাহারা দেবেন। যারা পুলিং, যারা ভেতরে এজেন্ট, তারা খুব ভালো করে কোনো গল্পে মেতে উঠবেন না, কারো টাকার কাছে বিক্রি হবে না। আপনারাও খেয়াল রাখবেন যে এজেন্ট বিক্রি হয়ে গেছে কিনা। ওইখানে এজেন্ট বিক্রি হয়ে যায়। দল থেকে দিল মিস্টার কুদ্দুসকে বলে তুই বেরোবিদের 50,000 টাকা দিয়ে দিব, তুই চুপচাপ থাক। ওই চিন্তা করলো আমার দল কয় টাকা দেয় না দেয়, এখানেও 50, দল থেকে 50, 1 লাখ টাকা হয়ে গেল। কে আসলো না আসলো আমার কি দরকার? তো এখানে হবে ভোটের মানে যেটাকে আমরা বলি খুব চমৎকার কারচুপি যেটা করেছিল মইনুর আমলে। এই কারচুপিটা সেনাবাহিনী করতে পারে, সবাই পারবে না, পুলিশও খুব একটা পারে না। তার মানে এবার সজাগ দৃষ্টি রাখতে হবে যে কারচুপির জায়গাগুলোতে আপনারা নজর রাখবেন। প্রশাসন শুধু নয়, রাষ্ট্রের প্রতিটি যন্ত্রে তাদের হাতে অনেক ক্ষমতা থাকে। তারপর পুলিং যে রিপোর্ট দিয়ে দিবে, কেন্দ্রের রিপোর্ট দিবে, এটা আপনি নোট রাখবেন, ছবি তুলে রাখবেন। এটা রিটার্নিং অফিসারের পক্ষ থেকে এই রিপোর্টে কোনো হেরফের আছে কিনা, যোগ বিয়োগে হেরফের আছে কিনা, এগুলো কিন্তু হয়। কারণ এবার নির্বাচনটি সব দলের জন্য একটা কি বলবো জীবন মরণ লড়াই, যেটি দিয়ে শুরু করছিলাম। তো এই নির্বাচন যদি বিএনপি জিতে যায়, বিএনপি জিয়াউর রহমানের আদলে রাষ্ট্র গঠনের একটা সুযোগ পাবে। বিএনপি যদি হেরে যায়, বিএনপি তার সারা জীবনের ভুলগুলোকে নিয়ে আত্মসমালোচনার জায়গা পাবে এবং তাদের ন্যারেটিভ পরিবর্তনের বা তাদের যে মেসেজ নিয়ে তারা এই নির্বাচনটিতে 26-এ নির্বাচনটি করছে, তাদেরকে পুরো উলট পালট করে দেবে এবং তাদেরকে বুঝতে হবে তারা জনগণের বিপক্ষে দাঁড়িয়েছিল। এখন পর্যন্ত বিএনপি ভোটের পক্ষে খুব সরব নয়। শেষ সময় এসে তারেক রহমান ভোটের পক্ষে বলেছেন। মানুষ এই জিনিসগুলোকে পজিটিভ ভাবে দেখছে না। দর্শক, ভিডিওটি শেষ করার আগে আরেকটি কথা বলবো আপনাদের, কারণ আমি এখন বাংলাদেশ নিয়ে আমার অনেকগুলো ভিডিও থাকবে নিয়মিত। আপনাদের সবার একটা পা ধরে বলছি, যারা আমার ভিডিও দেখেন, আমাকে ভালোবাসেন, একদম দুটো পা ধরে বলছি আপনাদের, দুটো কাজ করবেন না। 1, কোন লুটেরা, চাঁদাবাজ, ঋণ খেলাপিকে ভোট দেবেন না। 2, প্লিজ ভোটটা দেবেন। এই দেশটাকে গড়ার একটা সুযোগ এসছে 54 বছরে, আর কখনো পাবেন কিনা জানি না। কিয়ামতের আগ পর্যন্ত এই সুযোগটা পাবেন না। ভোটটা দেবেন। এই রাষ্ট্রটাকে আমরা পরিবর্তন করতে চাই। আমরা চাই না কোন ব্যক্তির আন্ডারে দেশ চলুক। আমরা চাই না কোন দলগুলো ব্যবসা প্রতিষ্ঠান হোক। আমরা চাই না নেতার ছেলে নেতা হোক, এমপির ছেলে এমপি হোক, মন্ত্রীর ছেলে মন্ত্রী হোক। আমরা চাই এই দেশের একজন খেটে খাওয়া মানুষ নেতা হতে পারে, একজন সাধারণ রিক্সাওয়ালার সন্তান লেখাপড়া করে তার মেধা দিয়ে নেতা হতে পারে, রাষ্ট্রকে সাজাতে পারে। এই সুযোগটি হাতছাড়া করবেন না। দল আপনাকে কয় টাকা দিল, পদ পদবি দিল, কি দিল না দিল, সব বাদ দেন। নিজের চিন্তা, নিজের সন্তানের চিন্তা করেন। আপনি দলের পদ পেয়েছেন, আপনার সন্তান তো পাবে না, কিন্তু রাষ্ট্রটাকে যদি আজকে ঠিক করে ফেলেন, মনে রাখবেন কালকে আপনার টাকা দিয়ে পদ কিনতে হবে না, কালকে মন্ত্রিত্ব কিনতে হবে না, কালকে এমপি মনোনয়ন কিনতে হবে না। দল আপনাকে খুঁজে নেবে। দল সবচেয়ে জনপ্রিয় ব্যক্তিটাকে খুঁজে নেবে। এখন যেমন টাকার বিনিময় মনোনয়ন বিক্রি, এটা হবে না। একদম খোলামেলা যে কথাটি বলতে চাই, ভোটটা যদি দিতে পারেন, আগামী দিনে
নেতারা কর্মীদের দুয়ারে জুতার তলা ক্ষয় করবে। এখন যেমন কর্মীরা নেতাদের দুয়ারে ছুটছে, তখন নেতারা কর্মীদের দুয়ারে ছুটবে। এই রাষ্ট্রকে যদি 54 বছরে আমরা যা পারিনি, হা ভোট দিলে আগামী 5 বছরে সেটা সম্ভব হবে। একবার, 54 বছর তো আমরা অনেক দেখেছি, একবার আপনারা চান্স নেন, একবার আপনারা দেশের মালিক হওয়ার চেষ্টা করেন প্লিজ। আর কোন দলের কাছে নিজেকে বিক্রি করবেন না, ক্ষমতাসীনদের কাছে নিজেকে বিক্রি না করে একবার দেশের মালিক হওয়ার চেষ্টা করেন। একদম বিনীতভাবে বলছি, আপনাদেরকে অনেকে ভুলভাল বোঝাচ্ছে, কিন্তু আপনারা বুঝবেন না। হাবত বিজয়ী হলে প্রকৃত দেশের মালিক জনগণ হবে। একদম সহজ বাক্যে আমি কথাটা বোঝালাম। হাবত বিজয়ী হলে প্রকৃত অর্থে দেশের জনগণই হবে দেশের মালিক। নেতারা ছুটবে আপনাদের পেছনে, আপনি নেতার পেছনে আর ছুটবেন না। আমি কমেন্টে দেখতে চাই কারা কারা হা ভোটটা দেবেন। আর চাঁদাবাজ, লুটপাটকারী, টেন্ডারবাজ, ঋণ খেলাপি, বেনামাজি, নারী লোক, এরকম যে ক্যারেক্টারের লোকগুলো আছে